ভিডিওটি শোনার আগে অবশ্যই হেডফোন কানেক্ট করে নেবেন। আমি এখন আপনার ডান কানে কথা বলছি। আমি এখন আপনার বাম কানে কথা বলছি। একটা বিয়ের প্রোগ্রামে এসেছি। যদিও কোনো বিয়ের প্রোগ্রামে যেতে আমার তেমন ভালো লাগে না, তবুও এই প্রোগ্রামটায় আসতে হয়েছে। শুধু বিয়ের প্রোগ্রাম না, অনেক বেশি লোকজন আসে এমন কোনো জায়গায় যেতেই আমার ভালো লাগে না। কিন্তু কি আর করার বলুন, নিজের ভালোবাসার মানুষকে বউ সাজে দেখতে চায় না এমন ছেলে দুনিয়ায় একটাও পাওয়া যাবে না। যে মেয়েটাকে আমার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, আজকে সেই মেয়েটারই বিয়ে। তবে সেটা আমার সাথে না, অন্য কারো সাথে। আমিও নির্লজ্জের মতো বুকে পাথর চেপে ওকে অন্য কারো হতে দেখতে এসেছি। নিজের ভেতর এক ধরনের পৈশাচিক আনন্দ পাচ্ছি। যদি জিজ্ঞেস করেন কেমন আনন্দ পাচ্ছি, তাহলে ছোট করে বলবো, নিজের মৃত্যু নিজে দেখার মধ্যে যেমন আনন্দ পাওয়া যায় ঠিক তেমন আনন্দই পাচ্ছি। ওর আর আমার গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 3 বছর আগে। পরিচয়ের খুব অল্প সময়েই ওর সাথে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এত অল্প সময়ের মধ্যেই যে ওকে হারিয়ে ফেলবো সেটা ভুলেও ভাবতে পারিনি। চলুন আপনাদের 3 বছর পেছন থেকে ঘুরিয়ে আনি, তাহলে সবকিছু বুঝতে পারবেন। হ্যালো। কোথায় আপনি? আমি হ্যাঁ আপনি। আরে রুমে আছি, বের হচ্ছি। আপনি এখনো রুমে? আমি 1 ঘন্টা হলো আপনার জন্য অপেক্ষা করছি। প্রতিদিন আমাকে এভাবে লেট করাতে ভালো লাগে আপনার? রাগ করে না ম্যাডাম, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আসতে হবে না আপনার, আমি ফোন রাখছি। বাই। আমি জানি আমার যতই দেরি হোক, চিত্রা আমার সাথে দেখা না করে কখনোই যাবে না। ওর প্রতি এই বিশ্বাসটা আমার আছে। শুধু এই বিশ্বাস না, চিত্রাকে আমি যে কোনো বিষয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এখন আমার বের হতে হবে। এই 40 মিনিটের রাস্তা 10 মিনিটে কিভাবে যাব আমি জানি না, কিন্তু যেতে তো হবেই। মেয়েটা 1 ঘন্টা হলো আমার জন্য অপেক্ষা করছে। যদিও এটা নতুন কিছু না, তবে আজকে অনেক বেশি রেগে গেছে। আমি নিজেও জানি না ওর সামনে যাওয়ার পর আজকে কি হবে। যাই হোক, এখন আমি বের হচ্ছি। ও ম্যাডাম, কি হলো? কথা বলবেন না? আচ্ছা, কথা বলতে হবে না, এদিকে একটু তাকান তো। কি কথা বলবো বলুন তো? আপনি সব সময় আমাকে এভাবে অপেক্ষা করান। আমার বাড়িতে সব কাজ ফেলে আপনার জন্য বসে থাকতে হয়। এরপর বাড়িতে গিয়ে মার বকা শুনতে হয়, আর বাবা যদি থাকে তাহলে তো বাবার বকাও শুনতে হয়। আচ্ছা সরি, আর হবে না এমন। এরপর থেকে আমি আপনার জন্য অপেক্ষা করব। এবার তো আমার দিকে তাকান। বাহ, চোখে কাজল এঁকেছেন, বেশ ভালো লাগছে তো। অন্য মেয়েদের চোখের দিকে তাকাতে লজ্জা করে না আপনার? আজব তো, আমি আবার কোন মেয়ের চোখের দিকে তাকাতে গেলাম? আমি কি ছেলে নাকি? এই শোন, বাজে বকবি না একদম। ভালো মুডে আছি, মুড ভালো রাখতে দে। আপনার এই তুই, তুমি, আপনি মিশিয়ে কথা বলার ধরনটা আমার কিন্তু অনেক ভালো লাগে। জানি জানি, আমি সবসময় ইউনিক। কতগুলো মেয়ের সাথে এভাবে কথা বলেছেন? অ্যাকুরেট সংখ্যাটা তো মনে নেই, তবে হবে মনে হয় 80-90 জন। আপনি এত খারাপ কেন? হ্যাঁ, আরে কি করলাম আমি? কোনো ভালো ছেলে এতগুলো মেয়ের সাথে কথা বলে? আমাকে কোন দিক থেকে ভালো মনে হয় আপনার? এতদিন ভালো মনে হতো, কিন্তু এখন আর ভালো মনে হচ্ছে না। খুব খারাপ আপনি, অনেক বেশি খারাপ। আচ্ছা, তোর কি সত্যি এটা মনে হয় আমি এতগুলো মেয়ের সাথে কথা বলেছি? জানি না আমি, আমার দিকে তাকিয়ে বল। জানি না, জানি না, জানি না। আমার মাথায় তুই ছাড়া কোনো মেয়েই আসে না চিত্রা। আমার ভালো খারাপ সবকিছুই তোকে নিয়ে। তাহলে বললেন কেন এতগুলো মেয়ের সাথে কথা বলেছেন? না, আপনি একেবারেই মজা বোঝেন না। এইসব নিয়ে আর মজা করবেন না প্লিজ। যদি অন্য কোনো মেয়েকে প্রয়োজন হয় তাহলে আমার সাথে আর কোনো দিন যোগাযোগ করবেন না। তুই আমার লাইফে এতটাই জায়গা নিয়ে আছিস
যে অন্য কোনো মেয়েকে লাইফে ঢোকানোর জায়গাই হবে না। যদি কখনো আপনার লাইফ থেকে চলে যাই? বাজে বকবি না চিত্রা, এসব শুনলে আমার দম বন্ধ হয়ে আসে। আপনি একেবারেই মজা বোঝেন না। আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছিস? না স্যার, আমি আপনাকে এতটুকুই বোঝালাম যে আমাকে হারানোর কথা ভাবলে আপনার যতটা খারাপ লাগে, আপনার সাথে অন্য মেয়েকে ভাবলেও আমার ততটাই খারাপ লাগে। সরি। সরি বলতে হবে না, আমি বুঝি আপনাকে। যাই হোক, কাল তো 14ই ফেব্রুয়ারি, কাকে নিয়ে বের হচ্ছেন? আমার কি মেয়ের অভাব আছে নাকি? বের হব কোনো একজনকে নিয়ে। আবার সেই কথা? আরে তোকে নিয়েই বের হব। আমার লাইফে কি কোনো মেয়ে আছে নাকি? ঠিক আছে, তাহলে কাল সকাল 10টার মধ্যে টিএসসিতে থাকবেন। আমি কিন্তু ফোন করে মনে করিয়ে দিতে পারবো না। আর হ্যাঁ, অবশ্যই কালো শার্ট পরে আসবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। ঠিক আছে, এখন তাহলে উঠি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি হলে মা বাড়িতে ঢুকতে দেবে না। আর 5 মিনিট থাক না। আচ্ছা, আইসক্রিম খাবি? হ্যাঁ। চল তাহলে। কে ফোন করেছে? কবি সাহেব ফোন করেছে। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ কবি সাহেব, কি অবস্থা? আরে অবস্থার কথা পরে কই কই আছেন? এই তো টিএসসিতে দাঁড়িয়ে চিত্রা মাসের রোদে পড়ছি। চৈত্র মাসে তো নাম শুনছি, কিন্তু চিত্রা মাস আবার কি? না কবি সাহেব, তুমি লেখক হয়ে উপন্যাসের ভাষা বোঝো না? ও বুঝছি দাদা, চিত্রার সাথে আছেন তাই না? হ্যাঁ, এবার ঠিক ধরেছ। আচ্ছা ঠিক আছে, ফ্রি হয়ে কল দিয়েন। একটা গল্প লিখছি, বয়স কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি চিত্রাকে গাড়িতে তুলে দিয়ে তোমাকে ফোন করছি। কিরে, তোর আইসক্রিম খাওয়া হলো? হ্যাঁ, শেষ। চল তাহলে, তোকে গাড়িতে তুলে দিয়ে কবির সাথে দেখা করতে হবে। সে নাকি নতুন গল্প লিখেছে, ভয়েসও নাকি আমাকেই দিতে হবে। আমাকে কিন্তু ভিডিওর লিংক পাঠাবেন। ঠিক আছে, পাঠাবো। চল এখন। আমি চিত্রাকে গাড়িতে তুলে দিয়ে কবির সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলাম। ওহ, কবির সাথে তো আপনাদের পরিচয় করানোই হয়নি। ও আমার ছোট ভাইয়ের মতো, বয়স অনেক ছোট হলেও ওর সাথে বন্ধুর মতোই চলি। যদি এক কথায় বলতে যাই, তাহলে আমার সমস্ত অপকর্মের সাক্ষী এই কবি সাহেব। নিজের কাজ আর চিত্রাকে সময় দেওয়ার পর আমার হাতে যতটুকু সময় থাকে, সবটা সময় এই কবির সাথে আড্ডা দিয়েই কেটে যায়। ছেলেটা অনেক ভালো। ও যে আমার কতগুলো সিগারেটের প্যাকেট ফেলে দিয়েছে তার কোনো হিসাব নেই। ওহ, আপনাদের তো আরেকটা কথা বলাই হয়নি। আমার লাইফে 2টাই নেশা, 1 চিত্রা আর 2 সিগারেট। এই সিগারেট আর চিত্রাকে নিয়ে আমার লাইফে একটা ঘটনা আছে, শুনবেন? সেদিন রাতে হালকা ঠান্ডা বাতাস ছিল। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আমি চুপচাপ পকেট থেকে একটা সিগারেট বের করলাম। চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে আমি সিগারেটটায় আগুন ধরালাম। তখন সাথে সাথে পেছন থেকে একটা ভয়েস ভেসে এলো। আবারও সিগারেট? না না, এটা তো সিগারেট না। তাহলে? এটা তো স্ট্রেস কমানোর যন্ত্র। স্ট্রেস কমানোর যন্ত্র? হ্যাঁ, বিজ্ঞানীরা তো তাই বলেছে। কোন বিজ্ঞানী? আমি নিজেই গবেষণা করেছি। বাহ, নিজেই বিজ্ঞানী, নিজের গবেষণা। তাহলে একটা কথা বলুন তো। বলুন ম্যাডাম। ধরুন আমি আর সিগারেট একসাথে জলে পড়ে গেলাম, আপনি কাকে বাঁচাবেন? অবশ্যই তোমাকে। আর সিগারেট? ওকে তো বাঁচানোর দরকার নেই। তোর চোখের দিকে তাকালে আমি এমনিতেই নেশায় ডুবে যাই। এসব ডায়লগ দিয়ে আমাকে ফাঁকি দিতে পারবেন না। আমি জানি আপনি আমাকে লুকিয়ে সিগারেট খান। আরে না, খুব কম খাই। কতটা কম? প্রতিদিন 8-10টা হবে, সর্বোচ্চ গেলে 15টা। এটাকে কম বলছেন আপনি? আগে তো 2 প্যাকেট খেতাম, এখন কমিয়ে ফেলেছি। বাহ, চোর নিজেই আবার উন্নতির রিপোর্ট দিচ্ছে। আরে তুমি এত রাগ করছো কেন? কারণ সিগারেট খেলে মানুষ ধীরে ধীরে ক্যান্সারের দিকে এগিয়ে যায়, আর আপনি বুঝেও সেটা করছেন। আপনি জানেন আমার সবচেয়ে রাগ লাগে কোন জিনিসে? কোনটা? আপনি যখন বলেন আজকে শেষ, তারপর কাল আবার নতুন প্যাকেট কিনে আনেন। সরি, আমি সবকিছু ভুলে যাই। আপনাকে একটা কথা পরিষ্কার করে বলছি, আপনি সিগারেট না ছাড়লে আমি আপনার সাথে আর যোগাযোগ রাখবো না। কি হলো, এত সহজে ফেলে দিলেন?
হ্যাঁ, কেন? কারণ সিগারেট শেষ হলে আবার কেনা যাবে, কিন্তু তুমি তো একটাই, তোমাকে হারানোর রিস্ক আমি নিতে পারবো না। তাহলে আজ থেকে সত্যি সত্যি সিগারেট বন্ধ? হ্যাঁ, চেষ্টা করব। না, চেষ্টা না, একেবারেই বন্ধ। আচ্ছা ঠিক আছে, বন্ধ। ঠিক আছে, তবে একটা নেশা রাখতে পারেন। তোর চোখের দিকে তাকালে আমি এমনিতেই নেশায় ডুবে যাই। তুই থাকলে আমার কোনো নেশার প্রয়োজন নেই চিত্রা। তুই জানিস তোর চোখের ছবি এখন আমার ফোনে ওয়ালপেপার দেয়া। হ্যাঁ জানি, তবে আমি এখন আমার চোখের কথা বলিনি, আমি চায়ের কথা বলতে চেয়েছিলাম। চা খেতে আপত্তি নেই, যদি তোকে সবসময় পাশে পাই। আমি আপনার পাশে ছিলাম, আপনার পাশে আছি, আপনার পাশেই থাকবো। চিত্রাকে নিয়ে এমন অসংখ্য ঘটনা আছে আমার লাইফে, সবকিছু বলতে গেলে 1 মাসেও শেষ হবে না। যাই হোক, আমি কবির বাসার কাছেই চলে এসেছি। কবির সাথে দেখা করে আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কাল সকালেও যদি ম্যাডামকে অপেক্ষা করাই, তাহলে সে নির্ঘাত আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে। কালকের এই দিনটা আমি ওর জীবনের সেরা দিন হিসাবে উপহার দিতে চাই। না, ঘুম আসছে না। এই প্রথমবার আমি এই দিনে কাউকে নিয়ে ঘুরতে বের হচ্ছি। এর আগের বছরগুলোতে ঘুরতে যাওয়া তো দূরের কথা, আমি ঘুমিয়েই সারাদিন পার করে দিতাম। না, একেবারেই সময় কাটছে না। সকাল হতে এখনো কয়েক ঘন্টা বাকি। চিত্রাটা তো ঘুমিয়ে পড়েছে, ওর মাথায় এসব নিয়ে কোনো প্ল্যানই নেই। রোবট কোথাকার। আমি জানি রাজ ভাবছে আমি ঘুমিয়ে পড়েছি, কারণ ও জানে আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এখন তো 11টা বেজে গেছে। যাই হোক, ঘুমাই এখন। কাল ওকে 10টায় আসতে বলে যদি আমি না যেতে পারি, তাহলে ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে। আজ 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। আজকের এই দিনও চিত্রা অন্য কোনো রঙের শার্ট পরতে না বলে আমাকে কালো রঙের শার্টটাই পরতে বলেছে। মানে ভালোবাসা দিবস হোক বা কারো মৃত্যুবার্ষিকী, কালো রঙের শার্ট পরিয়ে সেটাকে তার শোক দিবস বানাতেই হবে। আমি আজকে অনেক বেশি এক্সাইটেড। তাছাড়া কালো শাড়িতে চিত্রাকে দেখবো, এটা ভাবতেও অনেক ভালো লাগছে। এখন আমাকে তাড়াতাড়ি বের হতে হবে, না হলে ঠিক সময় পৌঁছাতে পারবো না। হ্যালো, কোথায় তুমি? কেএফসিতে এসে যদি মন রোকেয়া হলে পড়ে থাকে, তাহলে আমাকে দেখবেন কিভাবে? আজকের দিনেও তোর ঝগড়া করার ইচ্ছা? আচ্ছা বল, কোথায় আছিস? পেছনের দিকে একটু তাকান। কোথায় তুই? কি হলো? হা করে শুধু দেখেই যাবেন? আমাকে কেমন লাগছে সেটা বলবেন না? তোকে দেখতে আমার মায়ের মতো লাগছে। চল ওইদিকে গিয়ে বসি। আচ্ছা, মায়ের সাথে দেখা কবে করাবেন? আরে করাবো তো। চিপস খাবি? না, আপনার চিপস আপনিই খান। থ্যাংক ইউ ভাগ না বসানোর জন্য। আচ্ছা, তুই আমার বাইকে উঠতে ভয় পাস কেন? সত্যি বলবো নাকি মিথ্যা?
মিথ্যা বললে এখান থেকে মেরে ঝুলিয়ে রাখবো। আমি আপনার বাইকে উঠলে আপনার চোখ তো রাস্তার দিকে থাকে না, আপনার চোখ থাকে বাইকের লুকিং গ্লাসে। তো লুকিং গ্লাস দেখে বাইক চালাবো না? আমি আপনার বাইকে উঠলে বাইকের লুকিং গ্লাসটা রাস্তার দিকে থাকে না, থাকে আমার চেহারার দিকে, আর আপনি হাঁ করে সেই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে থাকেন। কি হলো, চুপ করে আছেন কেন? তাকাবো না তোর দিকে। আধা ঘন্টা হলো আপনি এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিলেন। সারাদিনের দেখা তো এক বসাতেই দেখে ফেলেছেন, এখন দেখলেই কি আর না দেখলেই কি। এই তুই কিন্তু বেশি কথা বলছিস। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। এখন চলুন অন্য কোথাও যাই। এত বড় হয়ে গেছিস তাও রাস্তা দেখে পার হতে পারিস না? আমি খেয়াল করিনি, সরি। আমার হাতটা ধর। কি হলো, ধর। ধ্যাত, এবার চল। আবার কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এভাবে কতদিন ধরে রাখতে পারবেন? যতদিন অন্য কেউ তোর হাত না ধরবে। চল না হাত ধরে এক পা দুপা করে ঘুরে ফিরে আজ আবার। যত কথা বাকি ছিল মনে গোপনে শেষ করি এবার। চল না হাত ধরে এক পা দুপা করে ঘুরে ফিরে আজ আবার। যত কথা বাকি ছিল মনে গোপনে শেষ করিয়া এবার। একবার তোকে বুকে নিয়ে এ কথা আমি বলে যেতে চাই। ওই কি দেখছিস ওভাবে? আপনাকে। তুই জান রে আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে আমার জান রে, ভুলে জানা সব বারণ। তুই জান রে আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে আমার জান রে, ভুলে জানা সব বারণ। হ্যাঁ কবি সাহেব, বলো তারপর কি অবস্থা? হ্যাঁ, ও তো আমার সাথেই আছে। ঘুরতে বের হলে তো ওর একটাই কাজ, আইসক্রিম খাচ্ছে। কি হলো, চলুন। ঠিক আছে কবি, থাকো, আমি ফ্রি হয়ে তোমার ওখানে আসছি। চাওয়া পাওয়া ভুলে চল না দুজন ভেসে বেড়াই একসাথে। প্রেমে পড়ার আজ নেই রে বারণ, গেছে মনটাই মিশে। চাওয়া পাওয়া ভুলে চল না দুজন ভেসে বেড়াই একসাথে। প্রেমে পড়ার আজ নেই রে বারণ, গেছে মনটাই মিশে। একবার তোকে বুকে নিয়ে এ কথা আমি বলে যেতে চাই। কি হলো, আবার দাঁড়িয়ে গেলি কেন? আজকে আপনি আমার সাথে একটাও ছবি তোলেননি। সরি, আমার মাথায় একেবারেই ছিল না। মোবাইলটা দে। তুই জান রে আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে আমার জান রে, ভুলে জানা সব বারণ। তুই জান রে আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। ওরে জান রে আমার জান রে, ভুলে জানা সব বারণ। শাড়ির আঁচলটা ঠিক কর, আর সাবধানে বাসায় যাবি। থ্যাংক ইউ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমার দিনটাকে স্মরণীয় করার জন্য। এখন তাড়াতাড়ি রিকশায় উঠে আমাকে উদ্ধার করুন। আপনার মা সন্দেহ করলে কিন্তু বাসা থেকে বেরোতে দেবে না। ঠিক আছে, বাসায় গিয়ে ফোন করবেন আমাকে। আর একটা কথা,
সিগারেট কিন্তু খাবেন না। ঠিক আছে, খাবো না। দাদা, ও দাদা, বলো কবি সাহেব। ভাল লাগে না কিছু। কেন, কি হলো? আপনি কি আমার কষ্ট বুঝবেন? বুঝিয়ে বললেই বুঝবো। না, আপনার গার্লফ্রেন্ড আছে, আপনি বুঝবেন না। আরে গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? আমি তো আর কিছু বুঝি না। সারাদিন চিত্রাই নিয়ে ঘুরে বেড়ান, আর আমার এখন আপনি সিঙ্গেল। আরে চিত্রা আমার গার্লফ্রেন্ড হলো কবে? আমি তো ওকে নিয়ে এমনিতেই ঘুরি। হয়েছে, বুঝছি। আমার কবে গার্লফ্রেন্ড খুঁজে দিবেন এটা কোন? গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া যায়? এত কিছু জানিও না, বুঝিও না, আমারে খুঁজে দিবেন। ঠিক আছে কবি সাহেব, ঈদটা পার হতে দাও, তারপর খুঁজে দিচ্ছি। আরে ঈদের পরে গার্লফ্রেন্ড দিয়ে আমি কি করবো? ঈদের আগে তো গার্লফ্রেন্ড পাবে না। এখন তো কারো ব্রেকআপই হয়নি। ঈদের সময় অনেকের ব্রেকআপ হয়ে যাবে। আপনি কেমনে বুঝলেন? শোনো, ঈদের সময় সবাই গার্লফ্রেন্ড নিয়ে বের হবে। এখন গার্লফ্রেন্ডের সাথে বের হওয়ার পর সেই ছেলে যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায়, তাহলে তার ব্রেকআপ হয়ে যাবে। দেখো, একটা সিট কিন্তু তোমার জন্য খালি হয়ে গেল। এরপর কিছু কিছু মেয়ে আছে তার ছেলে ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হবে, তখন তার বয়ফ্রেন্ড তার সাথে রাগ করে ব্রেকআপ করে দেবে। দেখো, আরেকটা সিট খালি হয়ে গেল। ঈদের মধ্যে সব মিলিয়ে তোমার আশেপাশে 15 থেকে 20টা ব্রেকআপ হয়ে যাবে, আর তোমার তো মাত্র একটা গার্লফ্রেন্ড লাগবে। এটা কোনো ব্যাপারই না। তাও যদি না পাই? তাও যদি না পাও, তাহলে তোমার জন্য নীলক্ষেতে বড় করে একটা ব্যানার লাগাবো, আর সেখানে বড় বড় ফন্টে লিখে দেবো, কবি সাহেবের জন্য পাত্রী চাই। পাত্রী না, গার্লফ্রেন্ড লাগবে আগে। ও সরি, বড় বড় ফন্টে লিখে দেবো, কবি সাহেবের জন্য গার্লফ্রেন্ড চাই। আচ্ছা শোনো, ছবি কোনটা লাগাবো দেখিয়ে দাও তো। আমার কাছে তোমার বেশ কিছু ছবি আছে, দাঁড়াও বের করি। দাঁড়াও কবি, 1 মিনিট, চিত্রা ফোন করেছে। হ্যালো, কোথায় আছেন? আছি তো কবির বাসায়, কিন্তু তোমার ভয়েস এমন শোনা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কিছু না, আমার সাথে দেখা করতে পারবেন এখন? রাত 10টা বাজে চিত্রা, এখন কিভাবে দেখা করব? আচ্ছা ঠিক আছে, আসতে হবে না, রাখছি। আচ্ছা শোনো শোনো, ফোন কেটো না, কোথায় আসতে হবে সেটা বলো। আমার বাসার সামনে আসুন। থাকো কবি সাহেব, আমি উঠছি আজকে, তুমি দরজা আটকে দাও। কি হলো, হঠাৎ এই সময় ডাকলে যে? কোনো সমস্যা? কোনো সমস্যা ছাড়া ডাকতে পারি না? হ্যাঁ অবশ্যই পারো, কিন্তু এই সময় কখনো দেখা করতে বলনি, তাই জিজ্ঞেস করলাম। সেদিনের মতো আমার হাতটা একটু ধরুন। ধরবো। এবার চুপ করে আমার পাশে একটু বসে থাকুন। ভাল লাগছে না কিছু, আমি আপনার কাঁধে একটু মাথা রাখি। রাখো। কি হয়েছে বলবে না আমাকে? কিছু না। রাজ, ক্যান আই হাগ ইউ? হ্যাঁ, এদিকে আসো। आजा पिया तो है प्यार दूं, ओ गोरी भैया तो पे वार दूं, किस लिए तू इतना उदास, सूखे सूखे होंठ अखियों में प्यास, किस लिए ओ आजा पिया। কি ব্যাপার, আজকে চিত্রার কল মেসেজ কোনোটাই আসেনি? আমিই কল করে দেখি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। না, ফোনটা মনে হয় চার্জে দিতে ভুলে গেছে। আমিও আর একটু ঘুমাই, ঘুম থেকে উঠে ফোন করব। মামা, একটা গোল্ড লিপ দেন তো। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, সকাল থেকে নাম্বার বন্ধ? এমন তো হওয়ার কথা না। কোনো সমস্যা হলো না তো? ওর মায়ের নাম্বারে একটা ফোন করব। ফোন করলে যদি বকে? ধ্যাত, বকলে বকুক, টেনশন তো কমবে। আপনার ডায়ালকৃত নাম্বারে
সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ওর মায়ের নাম্বারও বন্ধ, কোনো ঝামেলা তো আছেই। হ্যালো, কালকে ফ্রি আছো কবি? আমার সাথে এক জায়গায় যেতে পারবে? ফ্রি আছি দাদা, যাইতে পারবো, সমস্যা নাই। দাদা এটা চিত্রাদের বাসা না? হ্যাঁ, কিন্তু দরজা জানালা তো সব বন্ধ মনে হচ্ছে। দাঁড়াও, কাউকে জিজ্ঞেস করি। ভাইয়া, এখানে যে চিত্রারা থাকতো ওরা কোথায় গেছে বলতে পারবেন? ভাই ওটা তো কইতে পারবো না। কালে সকালে দেখলাম জিনিসপত্র গুছায় যাইতেছে গা। পরে ওর বাবারে জিজ্ঞাসা করলাম কই যান, বললো বাসা পাল্টাইছে। পরে আর কিছু জিজ্ঞাসা করিনি আমি। ওহ, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেল। চিত্রার সাথে আমার কোনো যোগাযোগ নেই। ও কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। খুব খারাপ লাগছে আমার। ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি কখনো এতদিন কথা না বলে থাকিনি। কেমন যেন খালি খালি লাগছে। তুমি যেখানেই থাকো ভালো থেকো চিত্রা। আমার শুভকামনা সব সময় তোমার সাথে থাকবে। হ্যাঁ কবি সাহেব, হ্যাঁ দাদা, কোথায় আছো তুমি? বাসার সামনে আছি দাদা। ঠিক আছে, তোমার হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠাচ্ছি, সেখানে চলে আসো। ঠিক আছে, আসতেছি। चोली के पीछे क्या है, चोली के पीछे, चोली के पीछे क्या है। দাদা আপনি এখানে কি করছেন? এখানে এসে মানুষ যা করে তাই করছি। কি খাচ্ছেন এসব? আমার বাসায় চলুন। আরে বসো কবি সাহেব, অনেক দিন হলো তোমার সাথে গল্প করা হয় না। তারপর বলো, দিনকাল কেমন যাচ্ছে তোমার? ভালো, কিন্তু আপনাকে এসব খেতে দেখবো আমি কল্পনাতেও ভাবিনি। কল্পনার সাথে আমাদের বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই কবি সাহেব। আমরা কল্পনাতে ভাবি এক, আর বাস্তবে হয় আর এক। আমিও কল্পনাতে ভাবিনি ওই কি নাম জানো, চিত্রা। হ্যাঁ, চিত্রা আমাকে ছেড়ে যাবে আমি কল্পনাতেও ভাবিনি। কিন্তু দেখো, চিত্রা এখন আমার লাইফে নেই। কিছু কিছু বিষয়ে ভাগ্য মানতে হয় দাদা। ভাগ্য? আমার ভাগ্যে যদি চিত্রা নাই থাকে, তাহলে ভাগ্য কেনই কয়েকদিনের জন্য আমার ভাগ্যকে লিখলো? কি হলো কবি সাহেব, তুমিও চিত্রার মতো চুপ হয়ে গেলে? তুমি কিন্তু অনেক ভালো গল্প লেখো। একটা রিকোয়েস্ট করবো, রাখবে? হ্যাঁ অবশ্যই। আমার চিত্রাকে নিয়ে একটা গল্প লিখবে তুমি? আমার চিত্রার কালো শাড়ি, ওর কপালের কালো টিপ, ওর কাজল আঁকা চোখ, একদম সব কিছু নিয়ে লিখবে। সব সব, কোনো কিছু যেন বাদ না পড়ে। আর ভয়েস নিয়ে কোনো টেনশন করতে হবে না। ভয়েস আমি দেবো, তুমি শুধু গল্পটা লিখে দাও। ঠিক আছে দাদা, আমি গল্প লিখে দেব। এখন আমার বাসায় চলেন আর আন্টির ফোন নাম্বারটা আমাকে দেন। এই নাও মোবাইল, সবার নাম্বার নিয়ে নাও। ঠিক আছে, উঠে এখন। বেশি ধরে গেছে, চলো কবি সাহেব তোমার বাসায়। चोली के पीछे क्या है, चोली के पीछे, चोली के पीछे क्या है, चोली के पीछे, चुनरी के नीचे क्या है, चुनरी के नीचे। হ্যাঁ মা, কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো? চা শুরু করেছিস? ভালো থাকবো কিভাবে? কি করলাম আবার? কাল কবি আমাকে ফোন করেছিল, সবকিছু বলেছে। মা, চিত্রা তোমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু দেখা করানোর আগেই ও হারিয়ে গেল। মন খারাপ করিস না, নিজেকে শক্ত কর। আমি সামনের সপ্তাহেই ঢাকা আসছি, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, রাখছি, পরে ফোন করব।
আমি তোমাকে কিভাবে বোঝাই মা? চিত্রা আমার সব কিছু ছিল, ও ছাড়া আমি একেবারেই শূন্য। আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো প্লিজ। আমি আর একা থাকতে পারছি না। এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আমি আর চিত্রার কোনো খোঁজ পাইনি। ওর কাজল আঁকা চোখ এখন আমার ফোনের ওয়ালপেপারে সেট করা। কি করব, ভুলতে তো পারি না। আশেপাশের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। কবি সাহেবও বিয়ে করে নিয়েছে 6 মাস আগে। তবে বিয়ে করলেও ওর সাথে আগের মতোই আড্ডা দেয়া হয়। আমিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনলাইনে সব কাজ বাদ দিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছি। মোটামুটি ভালোই চলছে জীবন। তবে চিত্রার শূন্যতাটা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। হ্যাঁ স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। আমি প্রজেক্টে সব কাজ করে দিয়েছি, আর ফাইলটা লিজা ম্যামের কাছে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, অবশ্যই। আপনি আসলে অবশ্যই দেখা হবে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উফ, একটু চাপমুক্ত হলাম। সামনে রবিবার মাকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে। আবার কে ফোন করলো? হ্যালো, কেমন আছেন? চিত্রা, এতদিন তুই কোথায় ছিলি? তোকে আমি পাগলের মতো খুঁজেছি। আমি এসবের উত্তর দেওয়ার জন্য ফোন করিনি। কাল আমার বিয়ে, আপনাকে আসতেই হবে। আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। বিয়ে মানে কি বলছিস এসব? চুপ করে থাকিস না, আমার কথার উত্তর দে চিত্রা। ফোন কাটিস না প্লিজ। চিত্রা শোন। হ্যালো হ্যালো, চিত্রা শুনতে পাচ্ছিস আমার কথা? চিত্রার বিয়েতে এসেছি। যদিও কোনো বিয়ের প্রোগ্রামে যেতে আমার তেমন ভালো লাগে না, তবুও এই প্রোগ্রামটায় আসতে হয়েছে। শুধু বিয়ের প্রোগ্রাম না, অনেক বেশি লোকজন আসে এমন কোনো জায়গায় যেতেই আমার ভালো লাগে না। কিন্তু কি আর করার বলুন, নিজের ভালোবাসার মানুষকে বউ সাজে দেখতে চায় না এমন ছেলে দুনিয়ায় একটাও পাওয়া যাবে না। যে মেয়েটাকে আমার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, আজকে সেই মেয়েটারই বিয়ে। তবে সেটা আমার সাথে না, অন্য কারো সাথে। আমিও নির্লজ্জের মতো বুকে পাথর চেপে ওকে অন্য কারো হতে দেখতে এসেছি। নিজের ভেতর এক ধরনের পৈশাচিক আনন্দ পাচ্ছি। যদি জিজ্ঞেস করেন কেমন আনন্দ পাচ্ছি, তাহলে ছোট করে বলবো, নিজের মৃত্যু নিজে দেখার মধ্যে যেমন আনন্দ পাওয়া যায়, ঠিক তেমন আনন্দই পাচ্ছি। লাল শাড়িতেও কিন্তু তোমাকে সুন্দর লাগে। ওহ, এসেছেন আপনি? আপনি ডাকলেন আর আমি আসবো না? কেমন আছেন? এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে ম্যাডাম। তবুও যদি জিজ্ঞেস করেন, তাহলে ছোট করে এতটুকুই বলতে পারি যে এখনো বেঁচে আছি, আপনাকে ছাড়াই বেঁচে আছি। চুপ থাকার অভ্যাসটা তোর এখনো পরিবর্তন হয়নি। তুই, তুমি আর আপনি মিশিয়ে বলার অভ্যাসটা আপনার এখনো পরিবর্তন হয়নি। পরিবর্তন মানুষের হয়, আমি তো মানুষ না, তাই আমার লাইফে পরিবর্তন কথাটার কোনো জায়গাই নেই। তো আপনি কি অমানুষ? হয়তো। যাই হোক, বিয়ের লগ্ন কয়টায়? রাত 10টায়। তার মানে আর 4 ঘন্টা পর আপনি অন্য কারো হয়ে যাবেন। না, 3 ঘন্টা 27 মিনিট পর। আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দেবে? না, প্রশ্ন করার বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো পজিশনে আমি নেই। ঠিক আছে, শুভকামনা রইল। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন হোক। আমি আসি এখন। আসি মানে কি? বিয়ে পর্যন্ত থাকবেন না আপনি? আমি এমনিতেই ক্ষতবিক্ষত হয়ে গেছি চিত্রা। এর চেয়ে বেশি হলে আমার মাকে দেখার মতো কেউ থাকবে না। তাহলে আসলেন কেন? তোকে শেষবারের মতো দেখতে। কিন্তু তুই অন্য কারো হয়ে যাবি, সেটা দেখার মতো সাহস আমার নেই। নিজের খেয়াল রাখিস। আসি আমি। শুনুন, কিছু বলবে? আমার নামটা ভুলে যাবেন না তো? ভালোবাসার জন্য তোমার নামটাই যথেষ্ট। আসি আমি। যে শুধু সুখী
আমাকে মাফ করে দিও রাজ। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার কিছুই করার নেই। আমি নিজ হাতে তোমার সাজানো গোছানো জীবনটাকে নরক বানিয়ে দিয়েছি। আমি জানি অন্য কারোর কাছে গিয়ে আমি কোনোদিন সুখ পাবো না। সব জেনেও আমি নিরুপায় রাজ। আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু সবকিছু আমার হাতের বাইরে। আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তোমাকে ঘিরেই থাকবে। আর যদি পুনর্জন্ম বলে সত্যি কিছু থাকে, তাহলে পরের জন্মে আমি শুধু তোমাকেই চাই। ভালো থেকো রাজ, ভালোবাসি তোমাকে। আমি তোর থেকে অনেক দূরে চলে যাচ্ছি চিত্রা। 1 বছর আগে তুই আমাকে ছেড়ে গিয়েছিলি, আর আজকে আমি তোকে ছেড়ে দিলাম। কিন্তু ছেড়ে দিলেই কি বলতো, তুই তো আমার রক্তে মিশে গেছিস। আমি আমার রক্ত কি দিয়ে স্যানিটাইজ করব বলতো? আমার রক্তে শিরায় উপশিরায় তুই মিশে গেছিস। তোকে ছাড়া বাঁচা তো দূরের কথা, আমি তোকে ছাড়া মরতেও পারবো না চিত্রা। আমি তোকে এখনো ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। ভালো থাকিস চিত্রা, খুব বেশি ভালো থাকিস। রিমঝিমে ধারাতে চাই প্রেম হারাতে।